নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো তোমরা জানো যে তোমাদের ডাব্লিউবিএসসিটির আন্ডারে তোমরা যারা সেকেন্ড সেমিস্টারে পড়াশুনো করছো, তো তোমাদের জন্য কিন্তু আমি সাজেশন ভিডিও আপলোড করছি এই চ্যানেলে। তার জন্য একটা স্পেসিফিক প্লেলিস্ট তোমাদের তৈরি করে দেওয়া হয়েছে। সেখানে তোমরা বিভিন্ন সাবজেক্টের, যেমন অ্যাপ্লাইড ফিজিক্স 2, ম্যাথামেটিক্স 2, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এবং তার সাথেই ইন্ট্রোডাকশান টু আইটি সিস্টেমের সাজেশন ভিডিও পাচ্ছ। তো তোমাদের কিন্তু যে পরীক্ষা অর্থাৎ ইভেন্ট সেমিস্টার এক্সামিনেশান, সেটা শুরু হচ্ছে 30 মে 2025 থেকে, এবং আজ হচ্ছে 27 তারিখ, অর্থাৎ মাত্র 2-3 দিনের ব্যবধানে শুরু হচ্ছে তোমাদের ফাইনাল পরীক্ষা বা সেমিস্টার পরীক্ষা। তো সেই জন্যই সেমিস্টার পরীক্ষার আগে কিভাবে নিজেকে তৈরি করবে, কোন কোন প্রশ্নগুলো তোমরা তৈরি করলে তোমরা অন্যান্য স্টুডেন্টের থেকে অনেকটা এগিয়ে থাকবে এবং পাস করা নিয়ে তোমাদের কোনো সমস্যা হবে না, সেগুলোই এই ভিডিওতে আলোচনা করব। তো আজকে আমরা আলোচনা করছি FEEE, যার পুরো নাম হচ্ছে ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। এই সাবজেক্টটা মূলত যারা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, সেই সমস্ত স্টুডেন্টদের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা সাবজেক্ট। তাই এটাকে কিন্তু ইন্ট্রোডিউস করা হয়েছে ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমিস্টারে। তো চলো এবার প্রশ্নগুলো দেখি। আজকের এই সিরিজে মূলত বেশিরভাগটাই যেটা আছে সেটা তোমাদের কিন্তু নিউমারিক্যাল টাইপ কোশ্চেনের উপর জোর দিয়েছি। দেখো, একটা 8 নম্বরের প্রশ্ন 8 নম্বর লিখে 8 পাওয়া অসম্ভব ব্যাপারের মধ্যে পড়ে, কিন্তু একটা 8 নম্বরের নিউমারিক্যালে 8-এ 8 পাওয়া কিন্তু সম্ভব। তাই তোমরা চেষ্টা করবে, যারা নিউমেরিক্যাল পারো তারা অবশ্যই কিন্তু নিউমেরিক্যাল প্রশ্নগুলো সলভ করার। আর আমি আগেই বলেছি, তোমরা যদি এই ভিডিওগুলোতে 1K প্লাস ভিউ দিতে পারো, তাহলে আমি কিন্তু প্রত্যেকটা প্রশ্নের সমাধানও তোমাদের সাথে শেয়ার করব, অন্যথা নয়। তো দেখো, ফার্স্ট প্রশ্নটা আমাদের RLC সার্কিট বা এসি সার্কিট থেকে দিয়েছে, অল্টারনেটিং কারেন্ট সার্কিট থেকে। কি প্রশ্নটা দিয়েছে? আর সিরিজ RLC সার্কিট হ্যাভিং রেজিস্ট্যান্স অফ 15 ওম, রেজিস্ট্যান্স দিয়ে দিয়েছে, ইন্ডাকটেন্স অফ 0.15 হেনরি অ্যান্ড ক্যাপাসিটেন্স অফ 100 মাইক্রোফ্যারাড ইজ কানেক্টেড অ্যাক্রস আর 230 ভোল্ট 50 হার্জ সাপ্লাই। ভালো করে প্রশ্নটাকে তোমাকে পড়তে হবে, প্রশ্নের মধ্যে কিন্তু অর্ধেক সলিউশন দেওয়া থাকে। কি কি বলেছে? আমাকে সাপ্লাই দিয়ে দিয়েছে, সাপ্লাই ভোল্টেজ কত? 230 ভোল্ট, সাপ্লাই ফ্রিকোয়েন্সি কত? 50 হার্জ। আমার সার্কিটটা কি ধরনের? RLC সার্কিট। RLC কি ধরনের? সিরিজ RLC সার্কিট। সিরিজ RLC সার্কিটের রেজিস্ট্যান্স কত? 15 ওম, ইন্ডাকটেন্স কত? 0.5 হেনরি, 15 হেনরি, এবং ক্যাপাসিট্যান্স কত? 100 মাইক্রোফ্যারাড। এতগুলো ডেটা কিন্তু আমার অলরেডি গিভেন রয়েছে। এইটুকু ডেটাটা লিখে এসে নমিনাল তুমি যদি ফর্মুলাও পুট করো এসি কারেন্টের ক্ষেত্রে, তাহলেও তোমরা কিন্তু কিছু মার্কস অবশ্যই পাবে, এটা তোমাদের বলে রাখছি। তাই প্রশ্নটাকে ভালো করে পড়ে তার গিভেন ডেটা এবং কিছু নিউমেরিক্যাল বা ক্যালকুলেশন যদি করে আসো, কিছু নাম্বার পাওয়া অবশ্যই সম্ভব। দেখো কি ক্যালকুলেট করতে বলা হয়েছে? ক্যালকুলেট কারেন্ট ক্যালকুলেট করতে দেওয়া হয়েছে। ঠিক আছে, ভোল্টেজ আছে, রেজিস্ট্যান্স বা তোমার ইম্পিডেন্স আছে, তাহলে ভোল্টেজ আর ইম্পিডেন্স যখন আছে তখন কারেন্ট বার করার অসুবিধা কোথায়? ঠিক আছে, নেক্সট কি দিয়েছে? পাওয়ার ফ্যাক্টর কি? পাওয়ার ফ্যাক্টর হচ্ছে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যেকার যে অ্যাঙ্গেল, যদি একদম সহজ সাধারণ ভাষায় আমি বললাম, তো সেক্ষেত্রে সেটা পাওয়ার ফ্যাক্টর cos phi দিয়ে ডিনোট করা হয় পাওয়ার ফ্যাক্টরকে। ঠিক আছে, পাওয়ার ইকুয়ালস টু কারেন্ট ইন্টু ভোল্টেজ ইন্টু cos phi, ঠিক আছে, বা পাওয়ার ফ্যাক্টর। ঠিক আছে, সিরিজ আর সার্কিটের ক্ষেত্রে, রেজিস্ট্যান্সের ক্ষেত্রে কি হয়? কারেন্ট এবং ভোল্টেজ যেহেতু একই লাইনে একই সঙ্গে চলে, তাদের মধ্যে ফেজ ডিফারেন্স নেই, সেহেতু তাদের পাওয়ার ফ্যাক্টর হয় ইউনিটি। ইন্ডাকটেন্সের ক্ষেত্রে কিন্তু পাওয়ার ফ্যাক্টর থাকে ল্যাগিং বা কম, এবং ক্যাপাসিটেন্সের ক্ষেত্রে কিন্তু সেটা থাকে তোমাদের এগিয়ে থাকে। ঠিক আছে, লিডিং পাওয়ার ফ্যাক্টর থেকে। ওকে, ঠিক আছে, পাওয়ার ফ্যাক্টর ক্যালকুলেট করতে বলেছে। অ্যান্ড পাওয়ার কনজিউমড বাই দ্য সার্কিট দ্বারা কতটা পাওয়ার কনজিউম করা হলো সেটা বার করতে দেওয়া হয়েছে। একদম সহজ একটা প্রশ্ন, আশা করি তোমরা প্রত্যেকে এই প্রশ্নটা করতে পারবে। একটা প্রশ্নতেই 8 মার্কস, বুঝে যাও তাহলে কি ব্যাপার। নেক্সট 2 নাম্বার প্রশ্ন, এবার আমি দিয়েছি ট্রান্সফরমার থেকে কি প্রশ্ন দিয়েছি দেখো। আর 30 KVA
কেভিএ আমি আগের দিন একটা প্রশ্ন দিয়েছিলাম যে ট্রান্সফরমার রেটিং কেভিএতে কেন করা হয়, কিলোওয়াটে কেন করা হয় না। তো সেই প্রশ্নটা কিন্তু অবশ্যই অবশ্যই করবে, সেটা কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন কিন্তু তোমাদের সেমিস্টার এক্সামের জন্য। দেখো এখানে কি দিয়েছে, আর 30 কেভিএ সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার হ্যাজ 500 প্রাইমারি টার্নস অ্যান্ড 30 সেকেন্ডারি টার্নস। যেহেতু প্রাইমারিতে টার্ন বেশি, সেকেন্ডারিতে টার্নস কম, মানে ভোল্টেজ পার টার্ন প্রাইমারিতে বেশি, সেকেন্ডারিতে কম, তাহলে সেই হিসেবে বুঝতেই পারছো যে প্রাইমারিতে তোমার কিন্তু হাই ভোল্টেজ থাকছে, সেকেন্ডারিতে লো ভোল্টেজ থাকছে। প্রাইমারিতে হাই ভোল্টেজ, সেকেন্ডারিতে লো ভোল্টেজ, মানে কি স্টেপ ডাউন হচ্ছে, এটা একটা স্টেপ ডাউন ট্রান্সফরমার। আশা করি এখান থেকে এটা বুঝে গেলাম। দি প্রাইমারি ইজ কানেক্টেড টু আ 3300 ভোল্ট 50 হার্জ সিঙ্গেল ফেজ সাপ্লাই। প্রাইমারিটাকে 3300 ভোল্ট সাপ্লাই দিয়ে কানেক্ট করা হয়েছে। দেখো তোমরা জানো ট্রান্সফরমারের ক্ষেত্রে ইকুয়েশন V1/V2 ইকুয়ালস টু E1/E2 ইকুয়ালস টু N1/N2, যেখানে N1 হচ্ছে নাম্বার অফ টার্নস ইন দ্য প্রাইমারি, N2 হচ্ছে নাম্বার অফ টার্নস ইন দ্য সেকেন্ডারি। V1/E1 হচ্ছে ভোল্টেজ ইএমএফ ইন্ডিউসড ইন দ্য প্রাইমারি, E2 হচ্ছে ইএমএফ ইন্ডিউসড ইন দ্য সেকেন্ডারি, ইকুয়ালস টু I2/I1। I2 হচ্ছে কারেন্ট প্রডিউস বা ফুল লোড কারেন্ট ইন সেকেন্ডারি, I1 হচ্ছে ফুল লোড কারেন্ট ইন প্রাইমারি। একদম সহজ প্রশ্ন, একদম এটাকেই করতে হবে, এই সূত্রটা মাথায় রেখে করলেই হবে। কি বলেছে, ক্যালকুলেট ম্যাক্সিমাম ফ্লাক্স। ফ্লাক্স কি হয়, ফ্লাক্স ইকুয়ালস টু বি ইন্টু এ, যেখানে বি হচ্ছে ফ্লাক্স ডেন্সিটি এবং এ হচ্ছে তোমার এরিয়া। ঠিক আছে, সেখান থেকে তোমরা এটা পেয়ে যাবে, খুব সহজ একটা প্রশ্ন। তার সাথে কি দেওয়া আছে, সেকেন্ডারি ইএমএফ V2 বার করতে বলা আছে, খুব সহজে বার করে নেবে। দেখো আমি এইটুকুটা এটা একটু দেখিয়েই দিই তোমাদের। প্রাইমারিতে আমার টার্ন হচ্ছে প্রাইমারিতে আমার হচ্ছে 500 টার্ন, সেকেন্ডারিতে আমার 30 টার্ন, আমার প্রাইমারি ভোল্টেজ দিয়ে দিয়েছে 3300 ভোল্ট, তাহলে সেকেন্ডারি ভোল্টেজ কত নাকি, বা সেকেন্ডারি ইএমএফ কত, তাহলে V2 সমান সমান কত পাচ্ছি, 3300 ইন্টু 30/500 তোমরা পাচ্ছ। ঠিক আছে, 0 0 কেটে গেল, 0 0 কেটে গেল। ঠিক আছে, 5 6 30, 3 0 5 6 30, 66 ইন্টু 3, 3 6 18, 18 থেকে 1, 318 19, 198টা টার্ন হবে কিন্তু। তো মানে 198 ভোল্ট হচ্ছে কিন্তু তার সেকেন্ডারি ভোল্টেজ বা সেকেন্ডারি ইএমএফ। ঠিক আছে, একদম সহজ প্রশ্ন, বুঝতেই পারছো। প্রাইমারিতে 3300 ভোল্ট, সেকেন্ডারিতে আমার হচ্ছে 198 ভোল্ট, তার মানে বুঝতেই পারছো এটা হচ্ছে তোমাদের স্টেপ ডাউন ট্রান্সফরমার। নেক্সট তার সাথে কি দিয়েছে, প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি ফুল লোড কারেন্ট, এটা তো তোমরা পেয়েই গেলে। N1/N2 দিয়েও করতে পারো, E1/E2 দিয়েও তোমরা কিন্তু এটা বের করে নিতে পারবে, একদম সহজ প্রশ্ন। ঠিক আছে, কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাও কিন্তু 8 মার্কসের প্রশ্ন, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। নেক্সট 3 নম্বর প্রশ্নটা দেখো কি বলা হয়েছে, এটাও দেখো ট্রান্সফরমার থেকে দেওয়া হয়েছে। আর সিঙ্গেল ফেজ 50 হার্জ ট্রান্সফরমার হ্যাজ 80 টার্নস অন দি প্রাইমারি ওয়াইন্ডিং, তার প্রাইমারিতে 80টা টার্ন আছে, অ্যান্ড 400 টার্নস অন দ্য সেকেন্ডারি ওয়াইন্ডিং, সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ে 400 টার্ন আছে। তার মানে বুঝতেই পারছো প্রাইমারিতে যেহেতু কম টার্ন আছে, সেকেন্ডারিতে বেশি টার্ন আছে, তার মানে প্রাইমারির ভোল্টেজ কম, সেকেন্ডারির ভোল্টেজ বেশি, মানে এটা হচ্ছে স্টেপ আপ ট্রান্সফরমার। ওকে, if the primary winding is connected by a 240 volt 50 hertz supply, then determine the EMF induced in the secondary winding। এটাও কোনো প্রশ্নই না, তার মানে E1/E2 equals to N1/N2। ঠিক আছে, E1 কত বলে দিয়েছে, E1 বলে দিয়েছে 240 ভোল্ট, E2 আমরা জানি না, N1 বলে দিয়েছে 80 টার্ন, N2 বলে দিয়েছে 400 টার্ন। ঠিক আছে, তার মানে E2 equals to 400 ইন্টু 240/80, 3 8 24, 400 3 1200 ভোল্ট, তার সেকেন্ডারি ইএমএফ হচ্ছে 1200 ভোল্ট। একদম সহজ একটা প্রশ্ন এবং একটা অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমরা নিজেরা করে যাও বা এগুলো বহুত সহজ প্রশ্ন, এবং তোমরা যদি একটা নিউমেরিক্যাল সলভ করতে পারো পরীক্ষায় কিন্তু অনেকটা এগিয়ে যাবে বন্ধু বান্ধবদের থেকে। নেক্সট 4 নম্বর প্রশ্ন, এবং এই প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। হোয়াট ডু ইউ মিন বাই পারমিয়াবিলিটি, পারমিয়াবিলিটি বলতে কি বোঝো, অনেক সময় দেয় হোয়াট ডু ইউ মিন বাই দি পারমিয়াবিলিটি অফ এ মিডিয়াম, কোনো মিডিয়ামের পারমিয়াবিলিটি বলতে কি বোঝো। তার সাথে দেখো ড্র অ্যান্ড এক্সপ্লেন দ্য বিএইচ কার্ভ, বিএইচ কার্ভটা কিন্তু বা হিস্টেরেসিস কার্ভ অনেকে এটাকে বলে থাকে, এই কার্ভটাকে তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই করে যাবে, এবং এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা সব থেকে বেশি। তো তোমরা দেখতেই পেলে
যে নিউমেরিক্যাল প্রশ্ন কিন্তু কতটা সহজ হতে পারে যদি আমরা তার সঠিক ফর্মুলার সঠিক অ্যানালিসিসটা করতে পারি। তো তোমরা এই ভিডিওটাকে অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।